নমস্কার, মন্ডল অনলাইন ক্লাসেসের এই ছোট্ট চ্যানেলে আমার ছোট্ট ছোট ভাই বোন যারা এবছর 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আজ থেকে আমি কিছু কিছু সাজেস্টিভ টাইপের সব বিষয়ে প্রশ্ন এবং উত্তর পাবলিশ করছি। যদি তোমাদের একটুও কাজে লেগে থাকে তাহলে সেটা আমার জন্য খুব আনন্দের এবং খুব সাফল্যের বলে মনে হবে। আজ আমি আমার এই চ্যানেলের মধ্যে প্রথম কন্টেন্ট পাবলিশ করছি। অবশ্যই তাই ইতিহাস বিষয়ে হবে, কারণ আমি একজন ইতিহাসে এমএ। বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন বই এবং বিভিন্ন গণ্যমান্য প্রফেসর এবং শিক্ষকদের সাহায্য নিয়ে, অবশ্যই মোবাইলের একটা বিরাট বড় ভূমিকা আছে, মোবাইল থেকে আমি নিয়েছি যথেষ্ট সাহায্য। আমি এই উত্তরগুলো তৈরি করেছি। যদি কারোর কোনো কাজে লেগে থাকে তাহলে সেটা খুব আনন্দের হবে। হ্যাঁ, যদি কারোর ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে দেবে, যাতে আমার পরবর্তী প্রশ্ন এবং উত্তর প্রকাশ করার ক্ষেত্রে আমি বেশি মোটিভেট হই। ঠিক আছে, তাহলে চলো শুরু করি, আর বেশি না বকবো না। এটা একটি কোনো একটা বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র, যেটা 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 10ম শ্রেণীর জন্য পড়েছিল। আমি আমার এক ছাত্র মারফত সংগ্রহ করেছি এবং তার উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানিও। আচ্ছা, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী 10ম, বিষয় ইতিহাস, সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90, বিভাগ ক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক হলেন, সঠিক উত্তর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু। এর সঙ্গে এটা জেনে রাখা ভালো, এর দ্বারা তিনি গাছের প্রাণ আছে প্রমাণ করেছিলেন। 1.3 আছে, পাতিদার যুবক মণ্ডল কী উদ্দেশ্যে গড়ে ওঠে? সমাজ সংস্কার। 1.4, শেরি বাংলা বলা হয়, শেরি বাংলা বলা হয় আবুল কাসেম ফজলুল হককে। 1.5, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি হলেন স্বামী সহজানন্দ। 1.6, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের নেত্রী। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের নেত্রী রানী শিরোমণি। 1.7, সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ প্রথম কোথায় শুরু হয়? সঠিক উত্তর হবে ঢাকা। সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ প্রথম কোথায় শুরু হয়? সঠিক উত্তর হবে ঢাকা। সিপাহী বিদ্রোহ মিরাটে শুরু হয় 1857 খ্রিস্টাব্দের 10ই মে। 1.8, সিপাহী বিদ্রোহ মিরাটে শুরু হয় 1857 খ্রিস্টাব্দের 10ই মে। 1.9, এ নেশন ইন মেকিং বইটি লেখেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এ নেশন ইন মেকিং গ্রন্থটি বইটি লেখেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1.10, বিনয় কোন উপন্যাসের চরিত্র? উত্তর হবে গোড়া। 1.10, বিনয় কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর হবে গোড়া। তবে সেই সঙ্গে এটা জেনে রাখা ভালো, আমি যদিও চোখের বালি পড়িনি, তবে চোখের বালি উপন্যাসেও বিনয় নামক একটি চরিত্র আছে বলে মোবাইল থেকে জানতে পেরেছি। 1.11, কোমাগাতা মারু কী ছিল? সঠিক উত্তর হবে একটি জাহাজ। 1.11 আছে 1.11 আছে, কোমাগাতা মারু কী ছিল? একটি জাহাজ। গান্ধীজি দলিত 1.12 আছে, গান্ধীজি দলিতদের নামকরণ করেন হরিজন। 1.12 আছে,
গান্ধীজি দলিতদের নামকরণ করেন হরিজন। 1.13 ফেলে দাও রেশমি চুড়ি গানটি লেখেন 1.13 ফেলে দাও রেশমি চুড়ি গানটি লেখেন মুকুন্দ দাস। 1.13 ফেলে দাও রেশমি চুড়ি গানটি লেখেন মুকুন্দ দাস। 1.14 কেয়া পাতার নৌকা বইটি লেখেন 1.14 কেয়া পাতার নৌকা বইটি লেখেন প্রফুল্ল রায়। 1.14 কেয়া পাতার নৌকা বইটি লেখেন প্রফুল্ল রায়। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, 1.13 ফেলে দাও রেশমি চুড়ি গানটি অনেক পুরনো গান এবং এটাই মূল গান লিখেছিলেন মুকুন্দ দাস। পরে বর্তমানে সেই গানটা হয়ে গেছে কিনে দাও রেশমি চুড়ি, যেটা আর ডি বর্মনের সুরকার আর ডি বর্মনের সাহায্যে, সম্ভবত ওটা আশা ভোসলে গানটি গিয়েছিলেন। ওটা হয়েছিল, মূল গান ছিল ফেলে দাও রেশমি চুড়ি, তারও আগে ছিল ছেড়ে দাও রেশমি চুড়ি। কেয়া পাতা নৌকা বইটি লেখেন প্রফুল্ল রায়। এলওসি এর পুরো নাম হলো এলওসি এর 1.15 1.15 এলওসি এর পুরো নাম হলো লাইন অফ কন্ট্রোল। এলওসি এর পুরো নাম হলো লাইন অফ কন্ট্রোল। 1.16 টেগোর অ্যান্ড কোং কে গঠন করেন? আমি জানতে পেরেছি 1834 সালে দ্বারকানাথ ঠাকুর ও প্রখ্যাত নীল ব্যবসায়ী উইলিয়াম কারের সহযোগিতায় টেগোর অ্যান্ড কোং গঠন করেন। কিন্তু এখানে অপশানে রামমোহন রায়, শিবনাথ শাস্ত্রী, লালন ফকির ও রবীন্দ্রনাথ ঠাকুর আছে। সুতরাং যেহেতু ঠাকুর পরিবারের সঙ্গে সম্পর্কিত রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি নির্বাচন করলাম। টেগোর অ্যান্ড কোং কে গঠন করেন? 1834 সালে দ্বারকানাথ ঠাকুর ও প্রখ্যাত নীল ব্যবসায়ী উইলিয়াম কারের সহযোগিতায় টেগোর অ্যান্ড কোং গঠন করেছিলেন। যদিও এখানে দ্বারকানাথ ঠাকুর না থাকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি সিলেক্ট করেছি। 1.17 কেলুচরণ মহাপাত্র কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে নৃত্য। আচ্ছা, 1.18 বামাবোধিনী পত্রিকা ছিল একটি মাসিক পত্রিকা। 1.18 বামাবোধিনী পত্রিকা ছিল একটি মাসিক পত্রিকা। মজিলপুরের উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় 1270 বঙ্গাব্দের ভাদ্র মাসে, ইংরাজি আগস্ট 1863 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। আর বলছি 1.18 বামাবোধিনী পত্রিকা ছিল মজিলপুরের উমেশচন্দ্র দত্তের সম্পাদনায়। বামাবোধিনী পত্রিকা ছিল মজিলপুরের উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় 1270 বঙ্গাব্দের ভাদ্র মাসে, আগস্ট 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি। 1.19 যত মত তত পদ উক্তিটি করেন রামকৃষ্ণ পরমহংসদেব। যত মত তত পদ আচ্ছা, এশিয়ার প্রথম ডিলিট পান। আচ্ছা, 1.19 যত মত তত পদ উক্তিটি করেন রামকৃষ্ণ পরমহংসদেব। 1.20 এশিয়ার প্রথম ডিলিট পান বেণীমাধব বড়ুয়া, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে 1.20 এশিয়ার প্রথম ডিলিট পান বেণীমাধব বড়ুয়া, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। বিভাগ খ 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য পূর্ণমান ধার্য করা হয়েছে 1। 16 × 1 = 16। আচ্ছা, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। একটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। একটি পরিবেশ আন্দোলনের নাম হলো চিপকো আন্দোলন হতে পারে, নর্মদা বাঁচাও আন্দোলন হতে পারে, বা রাজস্থানের বিজনয় আন্দোলনও হতে পারে। 2.1.2 প্রতাপাদিত্য উৎসবকে শুরু করেন সরলা দেবী চৌধুরী রানী। প্রতাপাদিত্য উৎসবকে শুরু করেন সরলা দেবী চৌধুরী রানী। আচ্ছা, এর বিস্তৃত তথ্য আরও দিয়ে জানাচ্ছি। প্রতাপাদিত্য উৎসবের সূচনা করেছিলেন সরলা দেবী চৌধুরী রানী, যা মূলত বাঙালির বীর পূজা ও জাতীয়তাবোধ জাগানোর উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছিল। তিনি বীরাষ্টমী ব্রত পালনের সাথে এই উৎসবটি চালু করেন। তাহলে প্রতাপাদিত্য উৎসবের সূচনা করেছিলেন সরলা দেবী চৌধুরী রানী, যা মূলত বাঙালির বীর পূজা ও জাতীয়তাবোধ জাগানোর উদ্দেশ্যে
প্রবর্তিত হয়েছিল। তিনি বীরাষ্টমী ব্রত পালনের সাথে এই উৎসবটি চালু করেন, যা যুবকদের নির্ভীক হতে উৎসাহিত করত এবং পয়লা বৈশাখকে এই উৎসবের দিন হিসেবে নির্ধারণ করা হয়। 2.1.2.1.3 বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন। 2.1.3 বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু। 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। তারপরের প্রশ্ন 2.14 গোলাম মাসুম কে ছিলেন? তারপরের প্রশ্ন 2.14 গোলাম মাসুম কে ছিলেন? গোলাম মাসুম ব্যাকেটে মাসুম খাঁ, গোলাম মাসুম ব্যাকেটে মাসুম খাঁ ছিলেন বারাসাত বিদ্রোহের একজন প্রধান সেনাপতি। তাহলে গোলাম মাসুম ব্যাকেটে মাসুম খাঁ ছিলেন বারাসাত বিদ্রোহের একজন প্রধান সেনাপতি, যিনি তিতুমিরের ভাগ্নে ছিলেন। তিনি ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সশস্ত্র প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদ্রোহ দমনের সময় তিনি বন্দী হন এবং পরে ফাঁসি দেওয়া হয়। গোলাম মাসুম কে ছিলেন? গোলাম মাসুম বা মাসুম খাঁ ছিলেন বারাসাত বিদ্রোহের একজন প্রধান সেনাপতি, যিনি তিতুমিরের ভাগ্নে ছিলেন। তিনি ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সশস্ত্র প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদ্রোহ দমনের সময় তিনি বন্দী হন এবং পরে ফাঁসি দেওয়া হয়। উপবিভাগ 2.2 উপবিভাগ 2.2 ঠিক ভুল নির্ণয় করো। 2.21 বীরেন্দ্রনাথ সাজমল দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, এটা ঠিক হবে। 2.21 বীরেন্দ্রনাথ সাজমল দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, এটা ঠিক। এর সঙ্গে আরও তথ্য জানিয়ে রাখি, মেদিনীপুরের এই নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলন ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বীরেন্দ্রনাথ সাজমল দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, এই বক্তব্যটি ঠিক। সেই সঙ্গে আরও তথ্য, মেদিনীপুরের এই নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বীরেন্দ্রনাথ সাজমল 1881 থেকে 1926 খ্রিস্টাব্দ মেদিনীপুরের করবন্ধ আন্দোলনে ট্যাক্স বয়কট মুভমেন্ট এবং বিদেশি দ্রব্য বর্জনের মতো আন্দোলনে নেতৃত্ব দেন। বীরেন্দ্রনাথ সাজমল দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। এই বক্তব্যটি ঠিক। মেদিনীপুরের এই নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলন ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বীরেন্দ্রনাথ সাজমল 1881 থেকে 1926 খ্রিস্টাব্দ মেদিনীপুরের করবন্ধ আন্দোলনে বা ট্যাক্স বয়কট মুভমেন্টে এবং বিদেশি দ্রব্য বর্জনের মতো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। মাদারিপাশি ছিলেন কোল বিদ্রোহের নেতা, এই বক্তব্যটি ভুল। যুক্তপ্রদেশের এক বিশিষ্ট কৃষক নেতা ছিলেন মাদারিপাশি। তাহলে কোল বিদ্রোহের নেতা নয়, তিনি ছিলেন যুক্তপ্রদেশের এক বিশিষ্ট কৃষক নেতা ছিলেন মাদারিপাশি। যুক্তপ্রদেশের হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চলের কৃষকদের সংঘবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলন একা আন্দোলন বা একতা আন্দোলন নামে খ্যাত। 1922 খ্রিস্টাব্দে মাদারিপাশি গ্রেপ্তার হন। তাহলে আবারও বলছি, মাদারিপাশি ছিলেন কোল বিদ্রোহের নেতা, এই বক্তব্যটি ভুল। মাদারিপাশি কোল বিদ্রোহের নেতা ছিলেন না। যুক্তপ্রদেশের এক বিশিষ্ট কৃষক নেতা ছিলেন মাদারিপাশি। যুক্তপ্রদেশের হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চলের কৃষকদের সংঘবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলন একা আন্দোলন বা একতা আন্দোলন নামে খ্যাত। 1922 খ্রিস্টাব্দে মাদারিপাশি গ্রেপ্তার হন। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা রায়। 2.2.3 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা রায়, এই বক্তব্যটিও ভুল।
দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা, এই বক্তব্যটি ভুল। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ, ঢাকায় প্রতিষ্ঠা করেছিলেন। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ, ঢাকায়। 2.24 ভগৎ সিং বাংলার বিপ্লবী ছিলেন, এই বক্তব্যটিও ভুল। ভগৎ সিং বাংলার বিপ্লবী ছিলেন না, ভগৎ সিং ছিলেন পাঞ্জাবের বিপ্লবী। ভগৎ সিং ছিলেন পাঞ্জাবের বিপ্লবী। আচ্ছা, উপবিভাগ 2.3, উপবিভাগ 2.3, 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। ডিরোজিও নব্যবঙ্গ গোষ্ঠী। এআইটিউসি, এআইটিউসি 1920 খ্রিস্টাব্দের 31 অক্টোবর বোম্বাইয়ে লালা লাজপত রায় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এআইটিউসি, এআইটিউসি 1920 খ্রিস্টাব্দের 31 অক্টোবর বোম্বাইয়ে লালা লাজপত রায় এআইটিউসি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেন। ফুলতার বলা হতো প্রীতিলতা ওয়াদ্দেদারকে, ফুলতার বলা হতো প্রীতিলতা ওয়াদ্দেদারকে। সেই সঙ্গে প্রীতিলতা ওয়াদ্দেদার ও ফুলতার সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়ে রাখছি এক্ষেত্রে। 2.3.4 ফুলতার ছিল বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের একটি ডাকনাম। তাহলে ফুলতার ছিল বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের একটি ডাকনাম। ফুলতার ছিল বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের একটি ডাকনাম। জন্ম হয়েছিল 5ই মে 1911 খ্রিস্টাব্দের ধলঘাট, চট্টগ্রাম। ফুলতার ছিল বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের একটি ডাকনাম। ফুলতার ছিল বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের একটি ডাকনাম। জন্ম 5ই মে 1911 খ্রিস্টাব্দে ধলঘাট, চট্টগ্রাম, বর্তমান বাংলাদেশ। জন্ম 5ই মে 1911 ধলঘাট, চট্টগ্রাম, বর্তমান বাংলাদেশ। বাবা জগবন্ধু ওয়াদ্দেদার, বাবা ছিলেন জগবন্ধু ওয়াদ্দেদার, মা ছিলেন প্রতিভা দেবী, মা ছিলেন প্রতিভা দেবী। অনুশীলন সমিতির সদস্য ছিলেন ইনি প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। 1932 সালে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন এবং ধরা পড়ার আগে পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মাহুতি দেন, এবং ধরা পড়ার আগে পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মাহুতি দেন। উপবিভাগ, উপবিভাগ 2.5, 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5 কি আছে? উডের ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা। উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দে হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা। এটা আমার মতে জনশিক্ষা সব দায়িত্ব যেহেতু সরকার গ্রহণ করেছিল, জনশিক্ষা সব দায়িত্ব যেহেতু সরকার গ্রহণ করেছিল, এটাই সম্ভাব্য সঠিক উত্তর হবে। যদি পরে আমার ভুল থেকে থাকে আমি জেনে আবার পরে ছেড়ে দেব, তবে এটাই আমার মতে এটা সম্ভাব্য উত্তর। 2.5 দিয়ে ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয় কারণ ব্যাখ্যা 3 নম্বর যেটা আছে সেটাই সঠিক হবে। তাঁর প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালন সমিতির পছন্দ হয়নি। তাঁর প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালন সমিতির পছন্দ হয়নি। 2.5 আছে চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয়। চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয় কারণ তিনি প্রথম বাংলার হরফের ব্লক নির্মাণ করেন। চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয়, এ সঠিক উত্তর হবে তিনি বাংলার হরফের ব্লক নির্মাণ করেন। এক্ষেত্রে তার সহায়ক ছিলেন পঞ্চানন কর্মকার। 2.54 বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের ক্ষেত্রে বাংলা সবচেয়ে এগিয়ে ছিল কারণ বাংলায় নারী শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল এবং সেই নারী শিক্ষার প্রসারের জন্য তারা রাজনৈতিক সচেতন হয়ে উঠেছিলেন। বিভাগ গ, বিভাগ গ 3 দাগ, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি। প্রতিটি প্রশ্নের জন্য ধার্য করা হয়েছে 2 নম্বর। 2 × 11 = 22। 3.1 চুয়াড় বিদ্রোহের 1798 থেকে, এটা ভুল হয়েছে, 1799 হবে। 1798 থেকে 1799 খ্রিস্টাব্দে গুরুত্ব কী ছিল? চুয়াড় বিদ্রোহের 1798 থেকে 1799 গুরুত্ব কী ছিল? পূর্ব ভারতের মেদিনীপুর, বাঁকুড়া, ঘাটশিলা প্রভৃতি জেলার জঙ্গলমহল নামে বনাঞ্চলে বসবাসকারী চুয়াড় আদিবাসীরা অতিরিক্ত রাজস্বের চাপ এবং ভোগ দখল করা জমি ছিনিয়ে নেবার প্রতিবাদে দুর্জন সিং
দুর্জন সিংহ ধলভূম বা ঘাটশিলার জমিদার তথা রাজা জগন্নাথ ধলের নেতৃত্বে বিদ্রোহ করেন। এই চুয়ার বিদ্রোহ জমিদার, তার অনুচরবর্গ ও সাধারণ প্রজারা ইংরেজ শাসনের হাত থেকে মুক্তি চেয়েছিলেন। নিম্নবর্গের আদিবাসীরা তাদের অধিকার ছিনিয়ে নিতে স্বতঃস্ফূর্ত বিদ্রোহে অংশ নিয়েছিল। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? পূর্ব ভারতের মেদিনীপুর, বাঁকুড়া, ঘাটশিলা প্রভৃতি জেলার জঙ্গলমহল নামে বনাঞ্চলে বসবাসকারী চুয়ার আদিবাসীরা অতিরিক্ত রাজস্বের চাপ এবং ভোগ দখল করা জমি ছিনিয়ে নেবার প্রতিবাদে দুর্জন সিংহ ধলভূম বা ঘাটশিলার জমিদার তথা রাজা জগন্নাথ ধলের নেতৃত্বে বিদ্রোহ করেন। এই চুয়ার বিদ্রোহ জমিদার, তার অনুচরবর্গ ও সাধারণ প্রজারা ইংরেজ শাসনের হাত থেকে মুক্তি চেয়েছিলেন। নিম্নবর্গের আদিবাসীরা তাদের অধিকার ছিনিয়ে নিতে স্বতঃস্ফূর্ত বিদ্রোহে অংশ নিয়েছিল। 3.2 উপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো? 3.2 উপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো? উপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো? ভারতবর্ষে ইংরেজরা যেসব আইন প্রণয়ন করে তাদের ঔপনিবেশিক কর্তৃত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিল, সেই সব আইনগুলির মধ্যে অন্যতম ছিল ঔপনিবেশিক অরণ্য আইন 1865 বা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1865। এই আইনের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার ভারতীয় বনাঞ্চলের ওপর তাদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে। রেলের স্লিপার, জাহাজ তৈরির কাঠ সংগ্রহ ও সংরক্ষণ, বাণিজ্যিক ভিত্তিতে কাঠ উৎপাদন ও মূল্যবান কাঠ ও অর্থ পাচার, ঔপনিবেশিক শাসন কর্তৃত্ব বজায় রাখার জন্য এ কাজ করা হয়। আবার বলছি, ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো? উপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো? উপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো? ভারতবর্ষে ইংরেজরা যেসব আইন প্রণয়ন করে তাদের উপনিবেশিক কর্তৃত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিল, ভারতবর্ষে ইংরেজরা যেসব আইন প্রণয়ন করে তাদের উপনিবেশিক কর্তৃত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিল, সেই সব আইনগুলির মধ্যে অন্যতম ছিল ঔপনিবেশিক অরণ্য আইন। ঔপনিবেশিক অরণ্য আইন 1865 বা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1865। এই আইনের মধ্যে দিয়ে ব্রিটিশ সরকার ভারতীয় বনাঞ্চলের ওপর তাদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে। রেলের স্লিপার, জাহাজ তৈরির কাঠ সংগ্রহ ও সংরক্ষণ, জাহাজ তৈরি কাঠ সংরক্ষণ, বাণিজ্যিক ভিত্তিতে কাঠ, রেলের স্লিপার, জাহাজ তৈরির কাঠ সংগ্রহ ও সংরক্ষণ,
বাণিজ্যিক ভিত্তিতে কাঠ উৎপাদন ও মূল্যবান কাঠ ও অর্থ পাচার, ঔপনিবেশিক শাসন কর্তৃত্ব বজায় রাখার জন্য এ কাজ করা হয়। সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? 3.3 উনিশ শতকের দ্বিতীয়ার্ধে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল। 19 শতকের দ্বিতীয়ার্ধে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল। 19 শতকের দ্বিতীয়ার্ধে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। তাহলে 19 শতকের দ্বিতীয়ার্ধে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 1858 থেকে 1885, 1858 থেকে 1885 খ্রিস্টাব্দ এই সময়কালে, 1858 থেকে 1885 খ্রিস্টাব্দ এই সময়কালে ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ও বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, ভারতের জাতীয় কংগ্রেস 1885 এর ন্যায় বিভিন্ন সভা সমিতি দ্রুত বিকাশের কারণে ডক্টর অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। ভারত সভা 1876। আবার বলছি, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? 19 শতকের দ্বিতীয়ার্ধে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল। 19 শতকের দ্বিতীয়ার্ধে দেশের বিভিন্ন প্রান্তে কতকগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 1858 থেকে 1885 খ্রিস্টাব্দ এই সময়কালে ভারতের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ও বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা 1876 ও ভারতের জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে ন্যায় বিভিন্ন সভা সমিতি দ্রুত বিকাশের কারণে ডক্টর অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 3.4 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে ঔপনিবেশিক সমাজকে নানাভাবে সমালোচনা করা হয়। তাহলে ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে ঔপনিবেশিক সমাজকে নানাভাবে সমালোচনা করা হয়। গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তথা ঔপনিবেশিক সমাজকে সমালোচনা করেন। গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তথা ঔপনিবেশিক সমাজকে সমালোচনা করেন। বাংলার লাট ফুলার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দ 13 এপ্রিল, অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দ নিয়ে ব্যঙ্গচিত্র আঁকেন। আবার স্যার আশুতোষ কলকাতা বিশ্ববিদ্যালয় বন্ধ না রাখার প্রতিবাদ স্বরূপ ব্যঙ্গচিত্র আঁকেন। স্বদেশী কালী তৈরি করলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ব্যঙ্গচিত্রের মাধ্যমে দেখালেন যে জলে ধুলেও এই কালি উঠবে না, এতই পাকা। বর্তমানকালে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, পত্রিকা ব্যঙ্গচিত্রের মাধ্যমে হাস্যকৌতুক উপায়ে সরকার, প্রশাসন ও আন্তর্জাতিক ঘটনাবলী সহজভাবে মানুষের কাছে উপস্থাপনা করেন। 3.5 গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? 3.5 গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? গুরুচাঁদ ঠাকুর 1846 থেকে 1937। গুরুচাঁদ ঠাকুর 1846 থেকে 1937 ছিলেন একজন ভারতীয় সংস্কারক যিনি গুরুচাঁদ ঠাকুর 1846 থেকে 1937 ছিলেন একজন ভারতীয় সংস্কারক যিনি ভারতীয় সমাজে অস্পৃশ্য জনগোষ্ঠীর উন্নতির জন্য কাজ করেছিলেন। তিনি তার পিতা হরিচাঁদ ঠাকুরের
মৃত্যুর পর হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেন। তিনি মতুয়া মহাসংঘ উন্নয়ন, দলিত হিন্দুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের পথিকৃৎ। 1872 সালে নমশূদ্র প্রতিবাদ আন্দোলন বা মতুয়া আন্দোলন শুরু করেন। আবার বলছি, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? গুরুচাঁদ ঠাকুর 1846 থেকে 1937, গুরুচাঁদ ঠাকুর 1846 থেকে 1937 ছিলেন একজন ভারতীয় সংস্কারক, যিনি ভারতীয় সমাজে অস্পৃশ্য জনগোষ্ঠীর উন্নতির জন্য কাজ করেছিলেন। তিনি তার পিতা হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেন। তিনি মতুয়া মহাসংঘ উন্নয়ন, দলিত হিন্দুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের পথিকৃৎ। 1872 সালে নমশূদ্র প্রতিবাদ আন্দোলন বা মতুয়া আন্দোলন শুরু করেন। 3.6 দলিত কাদের বলা হয়? দলিত কাদের বলা হয়? সংস্কৃত শব্দ দলন থেকে মারাঠি বা হিন্দি দলিত শব্দের উৎপত্তি। তাহলে সংস্কৃত শব্দ দলন থেকে, দলন মানে যাকে উৎপীড়ন বা নিপীড়ন করা হয়, সংস্কৃত শব্দ দলন থেকে মারাঠি বা হিন্দি দলিত শব্দের উৎপত্তি। খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যরা ভারতে আসে। আর্যরা চতুর্বর্ণ প্রথা অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণে বিভক্ত ছিল। শূদ্ররা প্রথম 3 বর্ণকে সেবা করতে বাধ্য ছিল। তাহলে খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যরা ভারতে আসে। আর্যরা চতুর্বর্ণ প্রথা অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণে বিভক্ত ছিল। শূদ্ররা প্রথম 3 বর্ণকে সেবা করতে বাধ্য ছিল। উচ্চ বর্ণের কাছে এই অস্পৃশ্য মানুষরা ব্রিটিশ শাসনকালে দলিত নামে পরিচিত হয়। তাহলে উচ্চ বর্ণের কাছে এই অস্পৃশ্য মানুষরা ব্রিটিশ শাসনকালে দলিত নামে পরিচিত হয়। দলিতরা নানা দিক থেকে উচ্চ বর্ণের শোষণ, অত্যাচার ও বৈষম্যের শিকার হয়েছিল। তাহলে দলিতরা নানা দিক থেকে উচ্চ বর্ণের শোষণ, অত্যাচার ও বৈষম্যের শিকার হয়েছিল। রাজ্য পুনর্গঠন কমিশন 3.7 রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দে কেন গঠিত হয়? 3.7 রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন গঠিত হয়? 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয়টি গুরুতর আকার ধারণ করলেও কংগ্রেস নেতৃত্ব এই দাবিকে বিশেষ গুরুত্ব দেননি। তাহলে 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয়টি গুরুতর আকার ধারণ করলেও কংগ্রেস নেতৃত্ব এই দাবিকে বিশেষ গুরুত্ব দেননি। ভাষাগত রাজ্য গঠনে নেহেরুর নীতিগত আপত্তি না থাকলেও স্বাধীনতা লাভের পর বিভিন্ন সমস্যা থাকায় এই ধরনের আন্দোলন তাঁর কাছে কাঙ্ক্ষিত ছিল না। তাহলে ভাষাগত রাজ্য গঠন, নেহেরুর নীতিগত আপত্তি না থাকলেও স্বাধীনতা লাভের পর বিভিন্ন সমস্যা থাকায় এই ধরনের আন্দোলন তাঁর কাছে কাঙ্ক্ষিত ছিল না। এই বিষয়টিকে পিছিয়ে দিয়ে পর্যায়ক্রমিক বিভিন্ন সমস্যা সুশৃঙ্খলভাবে সমাধান করার জন্য 1953 খ্রিস্টাব্দে আগস্ট মাসে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন। এই কমিশন তার রিপোর্টে ভাষার দাবিকে মর্যাদা দিয়ে রাজ্যগুলির সীমানা চিহ্নিত করার পক্ষে মত দিয়েছিল। তবে কমিশন পাঞ্জাব ও মুম্বাইকে বিভক্ত করার বিপক্ষে মত দিয়েছিল। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দে কেন গঠিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দে কেন গঠিত হয়?
উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা লাভের পর 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয়টি গুরুতর আকার ধারণ করলেও কংগ্রেস নেতৃত্ব এই দাবিকে বিশেষ গুরুত্ব দেননি। ভাষাগত রাজ্য গঠনে নেহরুর নীতিগত আপত্তি না থাকলেও স্বাধীনতা লাভের পর বিভিন্ন সমস্যা থাকায় এই ধরনের আন্দোলন তাঁর কাছে কাঙ্ক্ষিত ছিল না। এই বিষয়টিকে পিছিয়ে দিয়ে পর্যায়ক্রমিক বিভিন্ন সমস্যা সুশৃঙ্খলভাবে সমাধান করার জন্য 1953 খ্রিস্টাব্দের আগস্ট মাসে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন। এই কমিশন তার রিপোর্টে ভাষার দাবিকে মর্যাদা দিয়ে রাজ্যগুলির সীমানা চিহ্নিত করার পক্ষে মত দিয়েছিল, তবে কমিশন পাঞ্জাব ও মুম্বাইকে বিভক্ত করার বিপক্ষে মত দিয়েছিল। 3.8 পত্তি শ্রীরামালু কে ছিলেন? 3.8 পত্তি শ্রীরামালু কে ছিলেন? বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পত্তি শ্রীরামালু পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে 1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 3 দিন ধরে অন্ধ্রপ্রদেশে চরম বিক্ষোভ চলে। অবশেষে পৃথক অন্ধ্রপ্রদেশের জন্ম হয়। তাকে পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্গাতা বলা হয়। তাহলে পত্তি শ্রীরামালু কে ছিলেন? বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পত্তি শ্রীরামালু পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে 1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 3 দিন ধরে অন্ধ্রপ্রদেশে চরম বিক্ষোভ চলে। অবশেষে পৃথক অন্ধ্রপ্রদেশের জন্ম হয়। তাকে পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্গাতা বলা হয়। 3.9 সামাজিক ইতিহাস কি? 3.9 সামাজিক ইতিহাস কি? মানুষ সমাজবদ্ধ জীব। সমাজের মধ্যেই তার অবস্থান। সমাজে শুধু রাজা মহারাজা, নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব অবস্থান করেন না। সমাজের একেবারে নিচুতলার মানুষের জীবনযাত্রার কাহিনী, তাদের আচার আচরণ, সাফল্য, ব্যর্থতা তুলে ধরে যে ইতিহাস, তাকে বলা হয় সামাজিক ইতিহাস। 1960-এর দশক থেকে এর গুরুত্ব বাড়ে। এই ধরনের ইতিহাসকে নিচ থেকে ইতিহাস বা হিস্ট্রি ফ্রম বিলো বলা হয়, কারণ এটি সমাজের প্রান্তিক বা সাধারণ মানুষের কথা বলে। তাহলে সামাজিক ইতিহাস কি? মানুষ সমাজবদ্ধ জীব। সমাজের মধ্যেই তার অবস্থান। সমাজে শুধু রাজা মহারাজা, নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব অবস্থান করেন না। সমাজের একেবারে নিচুতলার মানুষের জীবনযাত্রার কাহিনী, তাদের আচার আচরণ, সাফল্য, ব্যর্থতা তুলে ধরে যে ইতিহাস, তাকে বলা হয় সামাজিক ইতিহাস। 1960-এর দশক থেকে এর গুরুত্ব বাড়ে। এই ধরনের ইতিহাসকে নিচ থেকে ইতিহাস বা হিস্ট্রি ফ্রম বিলো বলা হয়, কারণ এটি সমাজের প্রান্তিক বা সাধারণ মানুষের কথা বলে। 3.10 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 3.10 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? প্রাত্যহিক জীবনের দলিল হিসেবে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ইতিহাসের উপাদান রূপে বিবেচিত হয়। প্রাত্যহিক জীবনের দলিল হিসেবে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ইতিহাসের উপাদান রূপে বিবেচিত হয়। এগুলির মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সব কিছু নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়।
সংবাদপত্রের মাধ্যমে শাসকের চরিত্র সাধারণ মানুষের সার্বিক অবস্থা, সমকালীন দেশ তথা রাজ্যের সমস্ত দিক জানা সম্ভব হয়। ইতিহাসের উপাদান রূপে তাই এগুলি গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের মধ্যে সংবাদ প্রভাকর, সংবাদ কৌমুদী, বঙ্গদর্শন, ডন, প্রবাসী, দেশ, হিন্দু প্যাট্রিয়ট, অমৃতবাজার, বেঙ্গলি, সঞ্জীবনী, সোমপ্রকাশ উল্লেখযোগ্য। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? প্রাত্যহিক জীবনের দলিল হিসেবে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ইতিহাসের উপাদান রূপে বিবেচিত হয়। এগুলির মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সব কিছুর নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। সংবাদপত্রের মাধ্যমে শাসকের চরিত্র, সাধারণ মানুষের সার্বিক অবস্থা, সমকালীন দেশ তথা রাজ্যের সমস্ত দিক জানা সম্ভব হয়। ইতিহাসের উপাদান রূপে তাই এগুলি গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের মধ্যে সংবাদ প্রভাকর, সংবাদ কৌমুদী, বঙ্গদর্শন, ডন, প্রবাসী, দেশ, হিন্দু প্যাট্রিয়ট, অমৃতবাজার, বেঙ্গলি, সঞ্জীবনী, সোমপ্রকাশ উল্লেখযোগ্য। 3.11 মেঘলে স্মরণীয় কেন? লর্ড বেন্টিংকে শাসনকালে 1828 থেকে 1835 লর্ড বেন্টিংকে শাসনকালে 1828 থেকে 1835 তাঁর আইন সচিব টমাস ব্যাবিংটন মেঘলে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন 1823 খ্রিস্টাব্দে যেটি গঠিত হয়, এর সভাপতি নিযুক্ত হন। আবার বলছি, লর্ড বেন্টিংকে শাসনকালে 1828 থেকে 1835 বেন্টিংকে শাসনকাল। তাঁর আইন সচিব টমাস ব্যাবিংটন মেঘলে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন যেটি 1823 খ্রিস্টাব্দে গঠিত হয়, এর সভাপতি নিযুক্ত হন। এই সময় সরকারি শিক্ষানীতিতে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি মেঘলে বড়লাটের কাছে তার ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের নীল নকশাটি প্রকাশ করেন। তিনি বলেন, ইংরেজি ভাষার মাধ্যমে ভারতীয়দের ইউরোপীয় সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত করে তোলা প্রয়োজন, কারণ এই জাতীয় শিক্ষা ইংরেজ শাসনাধীন লক্ষ লক্ষ ভারতীয়দের মাঝে রক্ত গাত্রবর্ণে ভারতীয় ও মতামত গঠনে ইংরেজ শ্রেণী সৃষ্টি করবে। মেঘলের যুক্তিতে পাশ্চাত্যবাদীরা জয়যুক্ত হন, ফলে মেঘলের যুক্তিতে পাশ্চাত্যবাদীরা জয়যুক্ত হয়, ফলে 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ লর্ড বেন্টিং ইংরেজি শিক্ষাকে সরকারি নীতিরূপে ঘোষণা করেন। আবার বলছি, লর্ড বেন্টিংকে শাসনকালে 1828 থেকে 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিংয়ের শাসনকাল। তাঁর আইন সচিব টমাস ব্যাবিংটন মেঘলে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন যেটি 1823 খ্রিস্টাব্দে গঠিত হয়, এর সভাপতি নিযুক্ত হন। এই সময় সরকারি শিক্ষানীতিতে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি মেঘলে বড়লাটের কাছে তার ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের নীল নকশাটি প্রকাশ করেন। তিনি বলেন, ইংরেজি ভাষার মাধ্যমে ভারতীয়দের ইউরোপীয় সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানে
শিক্ষিত করে তোলা প্রয়োজন। কারণ এই জাতীয় শিক্ষা ইংরেজি শাসনাধীন লক্ষ লক্ষ ভারতীয়দের মাঝে রক্ত ও গাত্রবর্ণে ভারতীয় ও মতামত গঠনে ইংরেজ শ্রেণী সৃষ্টি করবে। মেগলের যুক্তিতে পাশ্চাত্যবাদীরা জয়যুক্ত হন। ফলে 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ লর্ড বেন্টিঙ্ক ইংরেজি শিক্ষাকে সরকারি নীতিরূপে ঘোষণা করেন। 3.12 মধুসূদন গুপ্ত কে ছিলেন? 3.12 মধুসূদন গুপ্ত কে ছিলেন? মধুসূদন গুপ্ত কে ছিলেন? হুগলি জেলার বৈদ্যবাটি গ্রামে বৈদ্য পরিবারে জন্ম পণ্ডিত মধুসূদন গুপ্ত। 1800 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন একজন বাঙালি বৈদ্য ও আয়ুর্বেদিক চিকিৎসক। আবার বলছি, হুগলি জেলার বৈদ্যবাটি গ্রামে বৈদ্য পরিবারে জন্ম পণ্ডিত মধুসূদন গুপ্ত। 1800 থেকে 1856 খ্রিস্টাব্দ ছিলেন একজন বাঙালি বৈদ্য ও আয়ুর্বেদিক চিকিৎসক, যিনি 1836 সালের 28শে অক্টোবর কলকাতা মেডিকেল কলেজে প্রথম মানব শব ব্যবচ্ছেদ করেন। ফলে যিনি 1836 সালের 28শে অক্টোবর কলকাতা মেডিকেল কলেজে প্রথম মানব শব ব্যবচ্ছেদ করেন, যা আধুনিক পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রের পথপ্রদর্শক হিসেবে পরিচিত। সেই সঙ্গে তা ছিল তৎকালীন সামাজিক প্রথার বিরুদ্ধে এক বড় পদক্ষেপ। ডায়াবেটিক সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে 1856 সালের 15ই নভেম্বর মৃত্যু হয় এই মহান চিকিৎসকের। তাহলে আবার বলছি, হুগলি জেলার বৈদ্যবাটি গ্রামে বৈদ্য পরিবারে জন্ম পণ্ডিত মধুসূদন গুপ্ত। 1800 থেকে 1856 ছিলেন একজন বাঙালি বৈদ্য ও আয়ুর্বেদিক চিকিৎসক, যিনি 1836 সালের 28শে অক্টোবর কলকাতা মেডিকেল কলেজে প্রথম মানব শব ব্যবচ্ছেদ করেন, যা আধুনিক পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রের পথপ্রদর্শক হিসেবে পরিচিত। সেই সঙ্গে তা ছিল তৎকালীন সামাজিক প্রথার বিরুদ্ধে এক বড় পদক্ষেপ। ডায়াবেটিক সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে 1856 সালের 15ই নভেম্বর এই মহান চিকিৎসকের মৃত্যু হয়। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন? 3.13 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কারণ এটি ঔপনিবেশিক প্রশাসনের তৈরি হয়েছিল। তাহলে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কারণ এটি ঔপনিবেশিক প্রশাসনের জন্য তৈরি হয়েছিল, যা ভারতীয়দের দোভাষী ও অনুগত কর্মচারী হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। স্থানীয় সংস্কৃতি ও জ্ঞানকে অবহেলা করত, মুখস্থ নির্ভর শিক্ষায় জোর দিত, ব্যবহারিক দক্ষতার অভাব তৈরি করত। ফলে সমাজে ব্যাপক বেকারত্ব ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতার জন্ম দিত, যা মূল দেশীয় শিক্ষা ব্যবস্থায় যেমন গুরুকুল এর অবসান ঘটায়। তাহলে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কারণ এটি ঔপনিবেশিক প্রশাসনের তৈরি হয়েছিল, যা ভারতীয়দের দোভাষী ও অনুগত কর্মচারী হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। স্থানীয় সংস্কৃতি ও জ্ঞানকে অবহেলা করত, মুখস্থ নির্ভর শিক্ষায় জোর দিত, ব্যবহারিক দক্ষতার অভাব তৈরি করত। ফলে সমাজে ব্যাপক বেকারত্ব ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতার জন্ম দিত, যা মূল
দেশীয় শিক্ষা ব্যবস্থা যেমন গুরুকুল এর অবসান ঘটায়। 3.14 বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? মুদ্রণযন্ত্র বা ছাপাখানার আবিষ্কার প্রথম কোথায় হয়েছিল তা নিয়ে সমালোচকদের মধ্যে মতভেদ থাকলেও বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। আবার বলছি, মুদ্রণযন্ত্র বা ছাপাখানার আবিষ্কার প্রথম কোথায় হয়েছিল তা নিয়ে সমালোচকদের মধ্যে মতভেদ থাকলেও বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। তবে হাতের লেখা গ্রন্থের তুলনায় ছাপাখানার মাধ্যমে মুদ্রিত গ্রন্থ সহজে ও কম সময়ে মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। মানুষকে শাস্ত্র ও গ্রন্থ পাঠে আকর্ষণ করা গিয়েছিল। সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নতুন দিক উন্মোচিত হয়েছিল সমাজের সকল স্তরের জন্য। পুরুষদের সাথে সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদেরও পুস্তক পাঠের ক্ষেত্র উন্মোচিত হয়েছিল। দেশ বিদেশের ইতিহাস, ভূগোল, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, অভিধান, ব্যাকরণ চর্চা নতুন মাত্রা পায়। আরেকবার রিপিট করছি, মুদ্রণযন্ত্র বা ছাপাখানার আবিষ্কার প্রথম কোথায় হয়েছিল তা নিয়ে সমালোচকদের মধ্যে মতভেদ থাকলেও বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। তবে হাতের লেখা গ্রন্থের তুলনায় ছাপাখানার মাধ্যমে মুদ্রিত গ্রন্থ সহজে ও কম সময়ে মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। মানুষকে শাস্ত্র ও গ্রন্থ পাঠে আকর্ষণ করা গিয়েছিল। সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নতুন দিক উন্মোচিত হয়েছিল সমাজের সকল স্তরের জন্য। পুরুষদের সাথে সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলাদেরও পুস্তক পাঠের ক্ষেত্রে উন্মোচিত হয়েছিল। দেশ বিদেশের ইতিহাস, ভূগোল, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, অভিধান, ব্যাকরণ চর্চা নতুন মাত্রা পায়। ফলে বাংলায় নবজাগরণের দ্বার উদ্ঘাটিত হয়েছিল, বা রেনেসাঁস বা নবজাগরণের দ্বারের ফলে উদ্ঘাটিত হয়েছিল, একথা বলাই যায়। 3.15 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কী ভূমিকা ছিল? 3.15 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কী ভূমিকা ছিল? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র ছিলেন একজন অগ্রণী নেতা, যিনি অযোধ্যা অঞ্চলে জমিদার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করে কৃষকদের মধ্যে সচেতনতা অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন এবং তাদের অধিকার আদায়ের জন্য একত্রিত করেন। তার নেতৃত্বে সংগঠিত কৃষক আন্দোলন পরবর্তীকালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয়তাবাদী সংগ্রামের ভিত্তি তৈরি করে। আবার বলছি, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কী ভূমিকা ছিল? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র ছিলেন একজন অগ্রণী নেতা, যিনি অযোধ্যা অঞ্চলে জমিদার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন এবং তাদের অধিকার আদায়ের জন্য একত্রিত করেন। তার নেতৃত্বে সংগঠিত কৃষক আন্দোলন পরবর্তীকালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চলা জাতীয়তাবাদী সংগ্রামের ভিত্তি তৈরি করে। 3.16 দান্ডি অভিযান কি? 3.16 দান্ডি অভিযান কি? 1930। 3.16 দান্ডি অভিযান কি? 1930। 1930 সালের 12ই মার্চ 1930 সালের 12ই মার্চ গান্ধীজি তাঁর অনুগামীদের নিয়ে 1930 সালের 12ই মার্চ গান্ধীজি তাঁর অনুগামীদের নিয়ে আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে ডান্ডি উপকূল পর্যন্ত 240 মাইল হেঁটে যান এবং সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আইন ভঙ্গ করেন, যা দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের সূচনা করে। 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দ। 12ই মার্চ থেকে 6 এপ্রিল 24 দিনের 240 মাইল বা 387 কিমি দীর্ঘ এই পদযাত্রা ডান্ডি অভিযান নামে খ্যাত। আবার বলছি, 1930 সালের 12ই মার্চ গান্ধীজি তাঁর অনুগামীদের নিয়ে আহমেদাবাদ এর সবরমতী আশ্রম থেকে ডান্ডি উপকূল পর্যন্ত 240 মাইল হেঁটে যান এবং সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আইন ভঙ্গ করেন, যা দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের সূচনা করে। 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দ। 12ই মার্চ থেকে 6 এপ্রিল 24 দিনের 240 মাইল বা 387 কিমি দীর্ঘ এই পদযাত্রা ডান্ডি অভিযান নামে খ্যাত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই নাটকীয় ও অনুপ্রেরণাদায়ক ঘটনা ব্রিটিশ শাসনের ভিত্তি দুর্বল করতে সাহায্য করে। দ্য সল্ট মার্চ ওয়াজ এ ডাইরেক্ট চ্যালেঞ্জ টু দ্য ব্রিটিশ এম্পায়ার্স অথরিটি and a pivotal moment in India's struggle for independence। আরেক বলছি, 1930 সালের 12ই মার্চ গান্ধীজি তাঁর অনুগামীদের নিয়ে আহমেদাবাদ এর সবরমতী আশ্রম থেকে ডান্ডি উপকূল পর্যন্ত 240 মাইল হেঁটে যান এবং সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আইন ভঙ্গ করেন, যা দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের সূচনা করে। 6 এপ্রিল 1930। 12ই মার্চ থেকে 6 এপ্রিল 24 দিনের 240 মাইল বা 387 কিমি দীর্ঘ এই পদযাত্রা ডান্ডি অভিযান নামে খ্যাত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই নাটকীয় ও অনুপ্রেরণাদায়ক ঘটনা ব্রিটিশ শাসনের ভিত্তি দুর্বল করতে সাহায্য করে। দ্য সল্ট মার্চ ওয়াজ এ ডাইরেক্ট চ্যালেঞ্জ টু দ্য ব্রিটিশ এম্পায়ার্স অথরিটি অ্যান্ড এ পাইভটাল মোমেন্ট ইন ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। বিভাগ ঘ 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য ধার্য করা হয়েছে 4 গুণ 6 সমান 24। উপবিভাগ ঘ 1 টিকা লেখো বাংলার ফরাজি আন্দোলন। 4.1 বাংলার ফরাজি আন্দোলন টিকা লেখো। ভূমিকা, ধর্ম সংস্কার আন্দোলন হিসেবে শুরু হওয়া ফরাজি আন্দোলন ছিল মূলত কৃষক আন্দোলন। তাহলে ধর্ম সংস্কার আন্দোলন হিসেবে শুরু হওয়া ফরাজি আন্দোলন ছিল মূলত কৃষক আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি বাংলাদেশে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য রক্ষার্থে ফরাজি আন্দোলন শুরু করেন। আবার বলছি, ভূমিকায় ধর্ম সংস্কার আন্দোলন হিসেবে শুরু হওয়া ফরাজি আন্দোলন ছিল মূলত কৃষক আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ নামে এক
ধর্মপ্রাণ ব্যক্তি বাংলাদেশে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য রক্ষার্থে ফরাজি আন্দোলন শুরু করেন। ফরাজি শব্দ আরবি শব্দ ফরাইজ থেকে ফরাইজি শব্দটি এসেছে। তাহলে ফরাজি শব্দ কোত্থেকে এসেছে? আরবি শব্দ ফরাইজ থেকে ফরাইজি শব্দটি এসেছে। তা থেকে ফরাজি নামের জন্ম। শরীয়তুল্লাহের অবদান 1804 খ্রিস্টাব্দ থেকে শুরু হওয়া এই আন্দোলন ইসলাম ধর্মের শুদ্ধতা রক্ষা, সামাজিক সংস্কার ও দারুল হারব ভারতবর্ষকে ব্রিটিশ শাসনমুক্ত করতে চেয়েছিলেন। 1804 খ্রিস্টাব্দ থেকে শুরু হওয়া এই আন্দোলন ইসলাম ধর্মের শুদ্ধতা রক্ষা, সামাজিক সংস্কার ও দারুল হারব ভারতবর্ষকে ব্রিটিশ শাসনমুক্ত করতে চেয়েছিল। জমিদারদের বিরুদ্ধে গরিব হিন্দু মুসলিম প্রভৃতি জনগণ ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ প্রভৃতি স্থানে যোগদান করে। 1837 খ্রিস্টাব্দে শরীয়তুল্লাহের মৃত্যু হলে দুদু মিয়া নেতৃত্ব দেন। তাহলে 1837 খ্রিস্টাব্দে শরীয়তুল্লাহের মৃত্যু হলে দুদু মিয়া নেতৃত্ব দেন। দুদু মিয়া কি? হাজি মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া 1819 থেকে 1862। হাজি মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া 1819 থেকে 1862 ফরাজি আন্দোলনকে ধর্মীয় আন্দোলন থেকে সামাজিক ও অর্থনৈতিক আন্দোলনে পরিণত করেন। তাহলে হাজি মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া 1819 থেকে 1862 খ্রিস্টাব্দে যার জন্ম মৃত্যু, ফরাজি আন্দোলনকে ধর্মীয় আন্দোলন থেকে সামাজিক ও অর্থনৈতিক আন্দোলনে পরিণত করেন। তিনি মানুষের জন্য আল্লাহ জমি সৃষ্টি করেছেন। তিনি ভাবতেন মানুষের জন্য আল্লাহ জমি সৃষ্টি করেছেন, এই বার্তা ছড়িয়ে কর ধার্য করার অধিকার নাকচ করেন। তিনি মানুষের জন্য আল্লাহ জমি সৃষ্টি করেছেন, এই বার্তা ছড়িয়ে কর ধার্য করার অধিকার নাকচ করেন। তাঁর প্রেরণায় কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে দেয়। তিনি নিজেকে পূর্ববঙ্গের প্রকৃত শাসক ঘোষণা করে বাহাদুরপুরে কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করেন। তিনি উৎপীড়িত কৃষকদের সংঘবদ্ধ করে জমিদারদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হন। 1857 খ্রিস্টাব্দে তাকে গ্রেপ্তারের পর 3 বছর বন্দি জীবনযাপন করেন এবং তাঁর অকাল মৃত্যু ঘটলে আন্দোলন স্থিমিত হয়ে পড়ে। বিস্তার: এই আন্দোলন ঢাকা, পাবনা, বরিশাল, নোয়াখালী, বাংলা ও ত্রিপুরায় ছড়িয়ে পড়েছিল। তাহলে বিস্তার কোথায় ঘটেছিল? এই আন্দোলন ঢাকা, পাবনা, বরিশাল, নোয়াখালী, বাংলা ও ত্রিপুরায় ছড়িয়ে পড়েছিল। নোয়া মিয়া দুদু মিয়ার মৃত্যুর পর তার পুত্র নোয়া মিয়া মুসলিম সমাজকে হিংসার পরিবর্তে ধর্ম সংস্কার মন দিতে বললে ফরাজি আন্দোলনের তীব্রতা হ্রাস পায়। তাহলে দুদু মিয়ার মৃত্যুর পর তার পুত্র নোয়া মিয়া মুসলিম সমাজকে হিংসার পরিবর্তে ধর্ম সংস্কারে মন দিতে বললে ফরাজি আন্দোলনের তীব্রতা হ্রাস পায়। আন্দোলনের চরিত্র মুখ্যত স্থানীয় অভ্যুত্থান। এই আন্দোলন ধর্মীয় কারণে শুরু হলেও জমিদার, মহাজন ও নীলকরদের বিরুদ্ধে ছিল। অধ্যাপক নরহরি কবিরাজ বলেন, এই আন্দোলন ব্যাপক অর্থে সাম্প্রদায়িক ছিল না, ছিল ধর্মের নামে কৃষক আন্দোলন। তাহলে আন্দোলনের চরিত্র কি? মুখ্যত স্থানীয় অভ্যুত্থান। এই আন্দোলন ধর্মীয় কারণে শুরু হলেও জমিদার, মহাজন ও নীলকরদের বিরুদ্ধে ছিল। অধ্যাপক নরহরি কবিরাজ বলেন, এই আন্দোলন ব্যাপক অর্থে সাম্প্রদায়িক ছিল না, ছিল ধর্মের নামে কৃষক আন্দোলন।
4.2 বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। 4.2 বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব এই তিনটি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ হলেও এদের মধ্যে পার্থক্য আছে। বিদ্রোহ নীতি বদলায়, অভ্যুত্থান ক্ষমতা বদলায় উপর থেকে, আর বিপ্লব সমাজ ও রাষ্ট্র উভয়কেই মৌলিকভাবে বদলায় নিচ থেকে। তাহলে বলছি আবার, বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব এই তিনটি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ হলেও এদের মধ্যে পার্থক্য আছে। বিদ্রোহ নীতি বদলায়, অভ্যুত্থান ক্ষমতা বদলায় উপর থেকে, আর বিপ্লব সমাজ ও রাষ্ট্র উভয়কেই মৌলিকভাবে বদলায় নিচ থেকে। যেমন বিদ্রোহের ভিত্তি হলো প্রতিবাদ, কোনো নির্দিষ্ট নীতি, অবিচার বা নিপীড়নের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সশস্ত্র প্রতিরোধ বা প্রতিবাদ। তাহলে যেমন বিদ্রোহের ভিত্তি হলো প্রতিবাদ, কোনো নির্দিষ্ট নীতি, অবিচার বা নিপীড়নের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সশস্ত্র প্রতিরোধ বা প্রতিবাদ। বিদ্রোহের মূল উদ্দেশ্য সরকারের নীতি পরিবর্তন করা বা কিছু সংশোধন করা, কিন্তু সমাজ ব্যবস্থা পুরোপুরি ভাঙা নয়। যেমন 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের অবিচার ও নিপীড়নের প্রতিবাদ স্বরূপ। অভ্যুত্থান বলতে বোঝায় রাষ্ট্রের ক্ষমতাশালী অভিজাত বা সামরিক বাহিনীর একটি ছোট দল কর্তৃক অবৈধভাবে দ্রুত ও বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে উৎখাত করা। অভ্যুত্থানের উদ্দেশ্য শুধু ক্ষমতা হস্তান্তর, সাধারণত সমাজের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনে না। তাহলে অভ্যুত্থান বলতে বোঝায় রাষ্ট্রের ক্ষমতাশালী অভিজাত বা সামরিক বাহিনীর একটি ছোট দল কর্তৃক অবৈধভাবে দ্রুত ও বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে উৎখাত করা। অভ্যুত্থানের উদ্দেশ্য শুধু ক্ষমতার হস্তান্তর, সাধারণত সমাজের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনে না। বিপ্লব একটি ব্যাপক ও মৌলিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন, যা জনগণের ব্যাপক অংশগ্রহণ ঘটে এবং পুরনো ব্যবস্থা পুরোপুরি ভেঙে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সমাজের আমূল ও গুণগত পরিবর্তন শুধু সরকার পরিবর্তন নয়। তাহলে বিপ্লব একটি ব্যাপক ও মৌলিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন, যা জনগণের ব্যাপক অংশগ্রহণ ঘটে এবং পুরনো ব্যবস্থা পুরোপুরি ভেঙে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সমাজের আমূল ও গুণগত পরিবর্তন শুধু সরকার পরিবর্তন নয়। যেমন 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব সামাজিক সাম্য প্রতিষ্ঠা করেছিল। রুশ বিপ্লব কমিউনিজম প্রতিষ্ঠা করেছিল। রুশ বিপ্লব 4.5 জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়? তো 4.5 জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়? ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এই দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা স্পৃহা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন।
তাহলে ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এই দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা স্পৃহা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন। তাই তিনি ভারত ইউনিয়নে যোগদানকারী দেশীয় রাজাদের ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা ও বিশেষ সুযোগ সুবিধা অর্থাৎ রাজন্য ভাতা দেওয়া হবে, এইভাবে তুষ্টিকরণ প্রলোভন দ্বারা প্রায় সমস্ত দেশীয় রাজ্যকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করানো হয়। কিন্তু কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ ছিল ব্যতিক্রম সমস্যা সৃষ্টিকারী রাজ্য। আবার বলছি, ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এই দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা স্পৃহা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন। তাই তিনি ভারত ইউনিয়নে যোগদানকারী দেশীয় রাজাদের ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা ও বিশেষ সুযোগ সুবিধা অর্থাৎ রাজন্য ভাতা দেওয়া হবে, এইভাবে তুষ্টিকরণ প্রলোভন দ্বারা প্রায় সমস্ত দেশীয় রাজ্যকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করানো হয়। কিন্তু কাশ্মীর, জুনাগড় ও হায়দ্রাবাদ ছিল ব্যতিক্রম সমস্যা সৃষ্টিকারী রাজ্য। জুনাগড় শাসন করতেন নবাব মুহাম্মদ মাহাবাদ খানজি তৃতীয়। জুনাগড় শাসন করতেন নবাব মুহাম্মদ মাহাবাদ খানজি তৃতীয়। এই মুসলিম জুনাগড়ের নবাবের পূর্বপুরুষরা প্রায় 200 বছর ধরে জুনাগড় ও ছোট ছোট দেশীয় রাজ্য শাসন করছিলেন। নবাব 15ই আগস্ট 1947 সালে পাকিস্তানের সঙ্গে যুক্ত হন। গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শ উপেক্ষা করে। তাহলে 1947 সালে 15ই আগস্ট পাকিস্তানের সঙ্গে যুক্ত হন। কিন্তু প্রায় 80% হিন্দু প্রজারা অসন্তুষ্ট হলে জওহরলাল নেহরু ও লৌহ মানব স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই এর কঠোর মনোভাবের ফলস্বরূপ ভারতীয় সেনাবাহিনী জুনাগড় অধিকার করে। আবার বলছি, নবাব 15ই আগস্ট 1947 সালে পাকিস্তানের সঙ্গে যুক্ত হন। গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শ উপেক্ষা করে। কিন্তু প্রায় 80% হিন্দু প্রজারা অসন্তুষ্ট হলে জওহরলাল নেহরু ও লৌহ মানব স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই এর কঠোর মনোভাবের ফলস্বরূপ ভারতীয় সেনাবাহিনী জুনাগড় অধিকার করে এবং এখানকার প্রজারা গণভোটের মাধ্যমে ভারতভুক্তির পক্ষে রায় দিলে জুনাগড় 1948 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ভারতের অন্তর্ভুক্ত হয়। জিন্নাহ জুনাগড় রাজ্যকে পাকিস্তানে যোগদান করানোয় তাঁর অর্থাৎ জিন্নার দ্বিজাতি তত্ত্ব লঙ্ঘিত করেছিলেন। কারণ জিন্না ভাবতেন হিন্দু মুসলমান একসঙ্গে বাস করতে পারে না। সর্দার বল্লভভাই গুজরাটে সাম্প্রদায়িক শান্তি বজায় রাখার জন্য জুনাগড় রাজ্যকে ভারতে রাখতে চেয়েছিলেন। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে? 4.6 উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে? 1947 সালের ভারতের স্বাধীনতা লাভ ও দেশভাগ। 1947 সালের ভারতের স্বাধীনতা লাভ ও দেশভাগ উদ্বাস্তু সমস্যার সৃষ্টি করেছিল। 1947 সালের ভারতের স্বাধীনতা লাভ ও দেশভাগ উদ্বাস্তু সমস্যার সৃষ্টি করেছিল।
1946 থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় মোট 18 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার বলছি, 1947 সালের ভারতের স্বাধীনতা লাভ ও দেশভাগ উদ্বাস্তু সমস্যার সৃষ্টি করেছিল। 1946 থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় মোট 18 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, রামচন্দ্র গুহ, পেন্ডেরেল মুন প্রমুখ সকলেই সাম্প্রদায়িক দাঙ্গার বীভৎসতার কথা স্বীকার করেছেন। ভীষ্ম সাহানির তমস উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিপাশা, খুশবন্ত সিংয়ের এ ট্রেন টু পাকিস্তান, ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ও সুবর্ণরেখা ছবিতে ভিটে মাটি ছাড়া মানুষের পথে নামার যন্ত্রণা, ক্ষোভ ও হতাশার করুণ ছবি তুলে ধরেছেন। ডক্টর বিধানচন্দ্র রায় 1949 সালে 16 লক্ষ উদ্বাস্তুর কথা লিখেছেন। প্রফুল্ল চক্রবর্তী প্রান্তিক মানব গ্রন্থে জানিয়েছেন যে নোয়াখালী দাঙ্গার পর হিন্দুরা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে চলে আসতে থাকে। আবারও বলছি, প্রফুল্ল চক্রবর্তী প্রান্তিক মানব গ্রন্থে জানিয়েছেন যে নোয়াখালী দাঙ্গার পর হিন্দুরা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে চলে আসতে থাকে। বিপানচন্দ্রের লেখনী থেকে জানা যায় যে পূর্ব সীমান্তে শরণার্থীরা ডক্টর বিধানচন্দ্র রায় 1949 সালে 16 লক্ষ উদ্বাস্তুর কথা লিখেছেন। প্রফুল্ল চক্রবর্তী প্রান্তিক মানব গ্রন্থে জানিয়েছেন যে নোয়াখালী দাঙ্গার পর হিন্দুরা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে চলে আসতে থাকে। নোয়াখালী দাঙ্গার পর হিন্দুরা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে চলে আসতে থাকে। বিপানচন্দ্রের লেখনী থেকে জানা যায় যে পূর্ব সীমান্তে শরণার্থীরা 1971 সাল পর্যন্ত নিয়মিত আসতে থাকে। পশ্চিমের দেশভাগের কিছুদিনের মধ্যে শরণার্থী সমস্যা অনেকটা মিটে গেলেও পূর্ববঙ্গে শরণার্থী সমস্যা সরকারকে চরম বিপদের মধ্যে ফেলেছিল। এমতাবস্থায় উভয় রাষ্ট্রের সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নেহেরু 1950 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে একটি চুক্তি করেন। তাহলে এমতাবস্থায় উভয় রাষ্ট্রের সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নেহেরু 1950 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে একটি চুক্তি করেন। যদিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেসি নিয়োগী মন্ত্রিসভা থেকে আস্থা হারিয়ে পদত্যাগ করেন, নেহেরু লিয়াকত
নেহেরু লিয়াকত চুক্তির পরেও উদ্বাস্তুদের চলে আসা বন্ধ হয়নি। সেই সময় যে সমস্ত মুসলমান ভারতে চলে আসেন তাদের স্থাবর সম্পত্তি ফিরে পাওয়ার ব্যাপারে নেহেরু উদ্যোগী হলেও পূর্ব পাকিস্তানে ফেলে আসা সম্পত্তি হিন্দুরা যাতে ফিরে পায় সে ব্যাপারে ভারত সরকার কোনো উদ্যোগ নেয়নি। উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গের অর্থনীতি আন্দোলনকে প্রভাবিত করেছিল। পশ্চিমের শরণার্থীদের প্রতি নেহেরু যে উদার মনোভাব দেখিয়েছিলেন, পূর্বের শরণার্থীদের প্রতি সেই উদারতা তিনি দেখেননি। কেন্দ্রীয় সাহায্যের অপ্রতুলতা পুনর্বাসন সমস্যাকে জটিল করে তুলেছিল। উপরন্তু উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গের মানুষের উপেক্ষা ও অবহেলার শিকার হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল 1959 ও 1966 এর খাদ্য আন্দোলন। উদ্বাস্তুদের পুনর্বাসন নিয়ে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নেহেরু আন্তরিক প্রয়াস চালালেও কিন্তু সেই কাজ সহজ ছিল না। 1951 সাল নাগাদ পশ্চিম পাকিস্তান থেকে আগত শরণার্থীদের আশ্রয়, নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেও পূর্ব সীমান্তের উদ্বাস্তু সমস্যা আজও সমাধান হয়নি। তাহলে উদ্বাস্তুদের পুনর্বাসন নিয়ে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নেহেরু আন্তরিক প্রয়াস চালালেও কিন্তু এই কাজ সহজ ছিল না। 1951 সাল নাগাদ পশ্চিম পাকিস্তান থেকে আগত শরণার্থীদের আশ্রয়, নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেও পূর্ব সীমান্তের উদ্বাস্তু সমস্যা আজও সমাধান হয়নি। বিভাগ উঙ 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণের পরিচয় দাও। পূর্ণমান 8, একটি প্রশ্নের জন্য 8 × 1 8। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণের পরিচয় দাও। 1905 খ্রিস্টাব্দে প্রথম ভূমিকা 1905 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড কার্জন ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য বঙ্গভঙ্গ করলে তার বিরুদ্ধে সারা দেশব্যাপী শুরু হয় স্বদেশী আন্দোলন। তাহলে ভূমিকায় 1905 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড কার্জন ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য বঙ্গভঙ্গ করলে তার বিরুদ্ধে সারা দেশব্যাপী শুরু হয় স্বদেশী আন্দোলন। এই আন্দোলনে সমাজের বিভিন্ন শ্রেণীর পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণভাবে অংশগ্রহণ করে। তাহলে এই আন্দোলনে সমাজের বিভিন্ন শ্রেণীর পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণভাবে অংশগ্রহণ করে। নেতৃত্ব 1905 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্গভঙ্গ রদ হওয়ার আগে পর্যন্ত। তাহলে 1905 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ বঙ্গভঙ্গ রদ হওয়ার আগে পর্যন্ত সময়কাল জুড়ে চলেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 1905 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ বঙ্গভঙ্গ রদ হওয়ার আগে পর্যন্ত সময়কালে জুড়ে চলেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই আন্দোলনে অংশগ্রহণ নারীদের মধ্যে কুমুদিনী মিত্র, লীলাবতী মিত্র, নির্মলা সরকার, হেমাঙ্গিনী দাস, আশালতা সেন, নবশশী সেন, মনোরমা বসু, ভগিনী নিবেদিতা, হেমপ্রভা মজুমদার, লাবণ্যপ্রভা চন্দ প্রমুখ উল্লেখযোগ্য। অবাঙালি নারী, এইসব বাঙালি নারী ছাড়াও মহারানী তেজস্বিনী, তাহলে অবাঙালি নারীদের মধ্যে কি এইসব বাঙালি নারী ছাড়াও মহারানী তেজস্বিনী, পণ্ডিতা রমাবাই রানাডে, তনুবাই
তনুবাই তারখুদ, বীরুবাই লিমে প্রমুখ অনেক দক্ষিণ ভারতীয় নারীও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশ নেন। হিন্দু মধ্যবিত্ত প্রাধান্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচালনা, নেতৃত্ব এবং সংগঠনের যাবতীয় কাজগুলি মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায় করার সুবাদে এই অংশের মেয়েরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তাহলে হিন্দু মধ্যবিত্ত প্রাধান্য, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচালনা, নেতৃত্ব এবং সংগঠনের যাবতীয় কাজগুলি মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায় করার সুবাদে এই অংশের মেয়েরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তবে খয়রুন্নেসা খাতুনের ন্যায় মুসলিম নারীরাও এগিয়ে এসেছিলেন। 1905 খ্রিস্টাব্দে নবনূর পত্রিকায় স্বদেশানুরাগ নামে এক প্রবন্ধে তিনি স্বদেশীয় ব্যবহার ও বিদেশি জিনিস বয়কটের জন্য নারীদের উৎসাহিত করেন। কর্মসূচি: রাখিবন্ধন, অরন্ধন বা উপবাস, লক্ষ্মীর ব্রতকথা, লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে নারী মহলে গ্রহণযোগ্য করে তোলার উদ্যোগ গৃহীত হয়। আবার বলছি, কর্মসূচির মধ্যে কী কী ছিল? রাখিবন্ধন, অরন্ধন বা উপবাস, লক্ষ্মীর ব্রতকথা, লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে নারী মহলে গ্রহণযোগ্য করে তোলার উদ্যোগ গৃহীত হয়। তবে মূলত মধ্যবিত্ত হিন্দু নারীদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল। সহযোগী ভূমিকা: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যবিত্ত হিন্দু নারীরা বয়কট ও স্বদেশী কর্মসূচি সফল করে তুলতে পুরুষের পাশে সহযোগীর ভূমিকা পালন করেছিলেন, সক্রিয় কর্মী হিসেবে নয়। সহযোগী ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যবিত্ত হিন্দু নারীরা বয়কট ও স্বদেশী কর্মসূচি সফল করে তুলতে পুরুষের পাশে সহযোগীর ভূমিকা পালন করেছিলেন, সক্রিয় কর্মী হিসেবে নয়। কর্মসূচির ক্ষেত্র বিংশ শতকের সূচনা লগ্নে নারীদের মুক্ত, স্বতন্ত্র ও স্বকীয় ভূমিকায় দেখার মতো উদার মানসিকতা অর্জন করেনি। এই আন্দোলনে নারীরা ঘরোয়া পরিবেশে অথবা নিজ পাড়া বা মহল্লায় সমবেত হয়ে কর্মসূচি পালন করত। কর্মসূচির ক্ষেত্র বিংশ শতকের সূচনা লগ্নে নারীদের মুক্ত, স্বতন্ত্র ও স্বকীয় ভূমিকায় দেখার মতো উদার মানসিকতা অর্জন করেনি। এই আন্দোলনে নারীরা ঘরোয়া পরিবেশে অথবা নিজ পাড়া বা মহল্লায় সমবেত হয়ে কর্মসূচি পালন করত। ব্যতিক্রমী নারীগণ: তবে সংকীর্ণ ঘরোয়া গণ্ডি অতিক্রম করে স্বদেশী আন্দোলনের শেষ পর্যায়ে বিপ্লবী সন্ত্রাসবাদী পর্বের নানা কাজকর্মে ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সরলা দেবী চৌধুরানী, ভগিনী নিবেদিতা, ননিবালা দেবী এদের মধ্যে উল্লেখযোগ্য। আবার একবার বলছি, ব্যতিক্রমী নারীগণ তবে অনেক নারী সংকীর্ণ ঘরোয়া গণ্ডি অতিক্রম করে স্বদেশী আন্দোলনের শেষ পর্যায়ে বিপ্লবী সন্ত্রাসবাদী
পর্বের নানা কাজকর্মে ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সরলা দেবী চৌধুরানী, ভগিনী নিবেদিতা, ননিবালা দেবী এদের মধ্যে উল্লেখযোগ্য। দেশমাতা ও নারী সমাজ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মধ্যবিত্ত নারী সমাজ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মধ্যবিত্ত নারী সমাজ বঙ্গভঙ্গজনিত ক্ষোভ ও জাতীয়তাবাদজনিত কারণে এই আন্দোলনের যোগদান করে দেশকে মা বা জননীরূপে তুলে ধরার বিষয়টি এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। দেশমাতা ও নারী সমাজ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মধ্যবিত্ত নারী সমাজ বঙ্গভঙ্গজনিত ক্ষোভ ও জাতীয়তাবাদজনিত কারণে এই আন্দোলনে যোগদান করে দেশকে মা বা জননীরূপে তুলে ধরার বিষয়টি এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। দেশমাতৃকা বা মাতৃভূমি এর দ্বারা জাতীয়তাবাদের সঙ্গে নারী মূর্তির সংমিশ্রণ ঘটানো হয়েছিল। দেশমাতৃকা বা মাতৃভূমির দ্বারা জাতীয়তাবাদের সঙ্গে নারী মূর্তির সংমিশ্রণ ঘটানো হয়েছিল। তাছাড়া দেশকে মা হিসেবে তুলে ধরায় নারীদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। বঙ্কিমচন্দ্র 1875 খ্রিস্টাব্দে তাই রচনা করলেন বন্দে মাতরম গান। যা 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসে সংযুক্ত করেন। অবনীন্দ্রনাথের ভারতমাতা বা বঙ্গমাতা ছবিও উল্লেখের দাবি রাখে। তাহলে অবনীন্দ্রনাথের ভারতমাতা বা বঙ্গমাতা ছবিও উল্লেখের দাবি রাখে। হ্যাঁ, শুয়ে পড়ব। রাখি বন্ধনে নারী সমাজ বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগের প্রতিবাদে রাখি বন্ধনের ডাক দেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাগ্নী সাহানা দেবী এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কন্যা পুণ্যলতা চক্রবর্তী স্মৃতিকথা থেকে রাখি বন্ধন এর উন্মাদনার কথা জানা যায়। গিরীন্দ্র মোহিনী দাসীর কবিতা বঙ্গনারীর রাখি বন্ধন ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। অরন্ধন কর্মসূচিতে ও নারীরা অংশগ্রহণ করেন। রাখি বন্ধনে নারী সমাজ বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগের প্রতিবাদে রাখি বন্ধনের ডাক দেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাগ্নী সাহানা দেবী এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কন্যা পুণ্যলতা চক্রবর্তী স্মৃতিকথা থেকে রাখি বন্ধনের উন্মাদনার কথা জানা যায়। গিরীন্দ্র মোহিনী দাসীর কবিতা বঙ্গনারী রাখি বন্ধন ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। অরন্ধন কর্মসূচিতেও নারীরা অংশগ্রহণ করেন। সভাতে নারী সমাজ কলকাতার আপার সার্কুলার রোডের মিলন মন্দির বা ফেডারেশন হলের অনুষ্ঠানের সভাতেও 500 মহিলা অংশ নেয়। কলকাতার আপার সার্কুলার রোডের মিলন মন্দির বা ফেডারেশন হলের অনুষ্ঠানের সভাতে 500 মহিলা অংশ নেয়। তাদের বসার জায়গা হয়েছিল পার্শ্ববর্তী ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে। বরিশালের 13 বছরের গৃহবধূ মনোরমা বসু নারী বাহিনী সংগঠিত করে প্রতিবাদ জানান। মানিকগঞ্জের বয়রাতে সুশীল সুন্দরী গুপ্তা ও খুলনায় স্নেহশীলা চৌধুরী সভার আয়োজন করেন। লক্ষ্মী দেবী ও নারী বঙ্গভঙ্গের কারণে সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে ফিরিয়ে আনতে নারীদের আহ্বান জানানো হয়। বঙ্গলক্ষ্মীর পুনঃপ্রতিষ্ঠার জন্য
লক্ষ্মীর ব্রতকথা পাঠ করেন রামেন্দ্র সুন্দরের কন্যা গিরিজা সুন্দরী দেবী। বঙ্গলক্ষ্মীর পুনঃপ্রতিষ্ঠার জন্য লক্ষ্মীর ব্রতকথা পাঠ করেন রামেন্দ্র সুন্দরের কন্যা গিরিজা সুন্দরী দেবী। সরলা দেবী চৌধুরানী কলকাতার বউবাজারে লক্ষ্মীর ভান্ডার নামে সংস্থা গড়ে তোলেন। সরলা দেবী চৌধুরানী কলকাতার বউবাজারে লক্ষ্মীর ভান্ডার নামে সংস্থা গড়ে তোলেন। 1908 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনে গুরুত্বপূর্ণ কাজের জন্য সরোজিনী বসুকে বঙ্গলক্ষ্মী উপাধি দেওয়া হয়। উপসংহার: নারীরা স্বদেশী ও বয়কট আন্দোলনকে শুধু সফল করে তোলেননি, সেই সঙ্গে সংঘবদ্ধ ও সংগঠিত করে জাতীয়তাবাদী আন্দোলনে এক নতুন মাত্রা যোগ দিয়েছিল। তবে পুরুষতান্ত্রিক সমাজে হয়তো কিছুটা পুরুষদের তুলনায় সংখ্যায় কম ছিল, উদ্যমে নয়। পাঁচ দশমিক 3 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা, এই প্রশ্নটা দুভাবে আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও, এইভাবে আসতে পারে। অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প শিক্ষাচিন্তা বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প শিক্ষাচিন্তা বিশ্লেষণ করো। বিকল্প শিক্ষাচিন্তার মডেল হিসেবে তিনি কিভাবে শান্তিনিকেতন গড়ে তোলেন। তাহলে দুভাবে প্রশ্ন আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও, এইভাবে আসতে পারে। অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প শিক্ষাচিন্তা বিশ্লেষণ করো। বিকল্প শিক্ষাচিন্তার মডেল হিসেবে তিনি কিভাবে শান্তিনিকেতন গড়ে তোলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক পরিবেশ তাঁর চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক পরিবেশ তাঁর চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। শৈশবে পারিবারিক শৃঙ্খলা ও প্রকৃতির প্রতি আকর্ষণ তাঁর ভবিষ্যৎ কর্মজীবন এবং জীবনাদর্শনকে নানাভাবে প্রভাবিত করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প শিক্ষাচিন্তা ছিল ঔপনিবেশিক পদ্ধতির বিরুদ্ধে এক বিপ্লবী প্রয়াস। রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প শিক্ষাচিন্তা ছিল ঔপনিবেশিক পদ্ধতির বিরুদ্ধে এক বিপ্লবী প্রয়াস, যা প্রকৃতি ও মানুষের মেলবন্ধন ঘটিয়ে সৃষ্টিশীলতা, স্বাধীনতা ও সার্বিক বিকাশে জোর দিত। শান্তিনিকেতন ছিল তাঁর এই ভাবনার বাস্তব রূপায়ণ, যেখানে খোলা আকাশের নিচে প্রকৃতির সান্নিধ্যে শিল্প, সাহিত্য ও কৃষির মাধ্যমে বিশ্বকে এক করে একটি মানবিক ও আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র গড়ার স্বপ্ন দেখা হয়েছিল। আবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক পরিবেশ তাঁর চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। শৈশবে পারিবারিক শৃঙ্খলা ও প্রকৃতির প্রতি আকর্ষণ তাঁর ভবিষ্যৎ কর্মজীবন এবং জীবনাদর্শনকে নানাভাবে প্রভাবিত করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প শিক্ষাচিন্তা ছিল ঔপনিবেশিক পদ্ধতির বিরুদ্ধে এক বিপ্লবী প্রয়াস, যা প্রকৃতি ও মানুষের মেলবন্ধন ঘটিয়ে সৃষ্টিশীলতা, স্বাধীনতা ও সার্বিক বিকাশের জোর দিত। শান্তিনিকেতন ছিল তাঁর এই ভাবনার বাস্তব রূপায়ণ, যেখানে খোলা আকাশের নিচে প্রকৃতির সান্নিধ্যে শিল্প, সাহিত্য ও কৃষির মাধ্যমে বিশ্বকে এক করে একটি মানবিক ও আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র গড়ার স্বপ্ন দেখা হয়েছিল। রবীন্দ্রনাথের বিকল্প শিক্ষাচিন্তা। রবীন্দ্রনাথ তার শিক্ষাচিন্তাকে প্রত্যক্ষভাবে প্রয়োগ করার জন্য 1901 সালে শান্তিনিকেতন এবং আরও বৃহত্তর সমন্বয়ের আদর্শ নিয়ে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তাহলে রবীন্দ্রনাথ তার শিক্ষাচিন্তাকে
ভাবে প্রয়োগ করার জন্য 1901 সালে শান্তিনিকেতন এবং আরও বৃহত্তর সমানের আদর্শ নিয়ে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ প্রকৃতির সঙ্গে সংযোগ ঘটাতে শ্রেণীকক্ষের বাইরে, প্রকৃতির মাঝে, খোলা আকাশের নিচে পাঠদানের পক্ষপাতী ছিলেন। স্বাধীন চিন্তা, সৃজনশীল কাজে যথা গান, নাটক, শিল্প যুক্ত হওয়া, দেহ ও মনের সুগঠন, নিজের মতো করে শেখার উপর তিনি জোর দিতেন। আবারও বলছি, রবীন্দ্রনাথ তাঁর শিক্ষা চিন্তাকে প্রত্যক্ষভাবে প্রয়োগ করার জন্য 1901 সালে শান্তিনিকেতন এবং আরও বৃহত্তর সমাধান আদর্শ নিয়ে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ প্রকৃতির সঙ্গে সংযোগ ঘটাতে শ্রেণীকক্ষের বাইরে, প্রকৃতির মাঝে, খোলা আকাশের নিচে পাঠদানের পক্ষপাতী ছিলেন। স্বাধীন চিন্তা, সৃজনশীল কাজে যথা গান, নাটক, শিল্প যুক্ত হওয়া, দেহ মনের সুগঠন, নিজের মতো করে শেখার উপর তিনি জোর দিতেন। শুধু ডিগ্রি অর্জন না করে শিক্ষার্থীর আধ্যাত্মিক, মানসিক, আবেগিক ও বৌদ্ধিক বিকাশের উপর তিনি জোর দিতেন। তাহলে শুধু ডিগ্রি অর্জন না করে শিক্ষার্থীর আধ্যাত্মিক, মানসিক, আবেগিক ও বৌদ্ধিক বিকাশের উপর তিনি জোর দিতেন। সেই সঙ্গে তিনি শিক্ষিত ও অশিক্ষিত সমাজের মধ্যে যেমন যোগ স্থাপন চেয়েছিলেন, তেমনি শান্তিনিকেতনের সঙ্গে গ্রামের যোগ স্থাপন করেছিলেন। রবীন্দ্রনাথ খাঁচায় বন্দি টিয়াকে জোর করে যেমন মুখস্থ করিয়ে কিছু শেখানো যায়, তেমনি প্রচলিত মুখস্থ বিদ্যার অর্থাৎ দ্য প্যারটস ট্রেনিং ঘোর বিরোধী ছিলেন। তিনি শিক্ষাকে সারা জীবন বহন করার পক্ষপাতী ছিলেন। শান্তিনিকেতনের ভাবনা 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে যে ব্রহ্মচর্য আশ্রমের সূচনা হয়েছিল, পরে 1921 খ্রিস্টাব্দে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তাহলে 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে যে ব্রহ্মচর্য আশ্রমের সূচনা হয়েছিল, পরে 1921 খ্রিস্টাব্দে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। আশ্রমিক ও ব্রহ্মচর্যের ধারণার উপর ভিত্তি করে গুরু শিষ্যের নিবিড় সম্পর্ক দ্বারা শান্তিনিকেতনের আশ্রমিক জীবন গড়ে তোলা হয়েছিল। প্রকৃতপক্ষে দুনিয়ার জ্ঞানকে ভারতের জ্ঞানের সঙ্গে যুক্ত করা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র হিসেবে বিশ্বভারতী গড়ে তোলা হয়। প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয় এবং ভারত ও বিশ্বের মধ্যে সেতুবন্ধনের লক্ষ্যে বিশ্বভারতী তৈরি করা হয়েছিল। শান্তিনিকেতন ছিল রবীন্দ্রনাথের জীবন ও শিক্ষার জীবন্ত পরীক্ষাগার। 10ম শ্রেণী মাধ্যমিক 2026। কাশ্মীর সমস্যা সম্পর্কে যা জানো লেখো। কাশ্মীর মানে হলো শুষ্ক ভূমি। দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ, আনুমানিক 1149 খ্রিস্টাব্দে কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে জানা যায় যে কাশ্মীর উপত্যকা পূর্বে একটি হ্রদ ছিল। তাহলে কাশ্মীর মানে হলো শুষ্ক ভূমি। দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ, আনুমানিক 1149 খ্রিস্টাব্দে কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে জানা যায় যে কাশ্মীর উপত্যকা পূর্বে একটি হ্রদ ছিল। 1819 খ্রিস্টাব্দে শিখ মহারাজা রঞ্জিত সিংহ এর কাশ্মীর বিজয়ের পূর্বে এখানে রাজত্ব ছিল পাশতুন উপজাতীয় দুরানি রাজবংশের।
ফলে 1819 খ্রিস্টাব্দে শিখ মহারাজা রঞ্জিত সিংহ 1819 খ্রিস্টাব্দে শিখ মহারাজা রঞ্জিত সিংহের কাশ্মীর বিজয়ের পূর্বে এখানে রাজত্ব ছিল পাশতুন উপজাতীয় দুরানি রাজবংশের। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের পর লাহোর চুক্তি অনুসারে কাশ্মীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে আসে। তাহলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের পর লাহোর চুক্তি অনুসারে কাশ্মীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে আসে, যার কিছুদিন পরেই অমৃতসর চুক্তির মাধ্যমে জম্মুর রাজা গুলাব সিংকে বিক্রি করে দেয়। আবার বলছি, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের পর লাহোর চুক্তি অনুসারে কাশ্মীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে আসে, যার কিছুদিন পরেই অমৃতসর চুক্তির মাধ্যমে জম্মুর রাজা গুলাব সিংকে বিক্রি করে দেয়। এর ফলে তিনি জম্মু ও কাশ্মীরে মহারাজা উপাধি লাভ করেন। এই সময় থেকে 1947-এ দেশভাগের আগে পর্যন্ত হিন্দু মহারাজাদের অধীনে কাশ্মীর শাসিত হয়। তাহলে এই সময় থেকে 1947-এ দেশভাগের আগে পর্যন্ত হিন্দু মহারাজাদের অধীনে কাশ্মীর শাসিত হয়। যদিও জম্মু ও লাদাখ অঞ্চল ছাড়া সমগ্র রাজ্যে মুসলমান জনসংখ্যার আধিক্য ছিল বেশি। যদিও ভারতের জনসংখ্যা পাকিস্তানের 6 গুণ বেশি, তবে মুসলিম জনসংখ্যা প্রায় সমান। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ক্ষমতা হস্তান্তরের শর্তানুযায়ী কাশ্মীরের মহারাজা হরি সিং কাশ্মীর রাজ্যকে 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ক্ষমতা হস্তান্তরের শর্তানুযায়ী কাশ্মীরের মহারাজা হরি সিং কাশ্মীর রাজ্যকে স্বতন্ত্র ও স্বাধীন রাজ্য হিসেবে গণ্য করেন। ভারত, পাকিস্তান ও চীন সীমান্তে অবস্থিত কাশ্মীর ছিল আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল। কাশ্মীরের শাসক হরি সিং হিন্দু ধর্মাবলম্বী, তার সংখ্যাগরিষ্ঠ প্রজারা ছিল মুসলিম। কাশ্মীরের শাসক হরি সিং হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তার সংখ্যাগরিষ্ঠ প্রজারা ছিল মুসলিম। প্রাথমিক পর্বে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠলেও পরে চীনের সাথে ভারতের সম্পর্ক তিক্ততার পথে অগ্রসর হয়। দ্য কাশ্মীর কনফ্লিক্ট ইজ এ টেরিটোরিয়াল কনফ্লিক্ট ওভার দ্য কাশ্মীর region, primarily between India and Pakistan, and also between China and India in the northeastern portion of the region. আবার বলছি, the Kashmir conflict is a territorial conflict over the Kashmir region, primarily between India and Pakistan, and also between China and India in the northeastern portion of the region. সূত্র উইকিপিডিয়া। ভারত 55% নিয়ন্ত্রণ করে, যার মধ্যে জম্মু কাশ্মীর উপত্যকা, লাদাখ ও সিয়াচেন হিমবাহ। ভারত 55% নিয়ন্ত্রণ করে কাশ্মীরের, যার মধ্যে জম্মু কাশ্মীর উপত্যকা, লাদাখ ও সিয়াচেন হিমবাহ।
এবং মোট জনসংখ্যা 70% মানুষকে মোট জনসংখ্যা 70% মানুষকে ভারত নিয়ন্ত্রণ করে। পাকিস্তান নিয়ন্ত্রণ করে 30% অঞ্চল। পাকিস্তান নিয়ন্ত্রণ করে 30% অঞ্চল, যার মধ্যে আজাদ কাশ্মীর এবং গিলজিট বালতিস্তান এবং চীন নিয়ন্ত্রণ করে বাকি 15%। তাহলে ভারত নিয়ন্ত্রণ করে 55% এবং 70% মানুষকে। পাকিস্তান নিয়ন্ত্রণ করে 30% অঞ্চল, যার মধ্যে আজাদ কাশ্মীর রয়েছে, গিলজিট বালতিস্তান এবং চীন নিয়ন্ত্রণ করে বাকি 15%, যার মধ্যে আকসাই চীন অঞ্চল, যার মধ্যে ট্রান্সকোডাম এবং ডেনচক অঞ্চলও রয়েছে। তাহলে চীনের 15%-এর মধ্যে আকসাই চীন অঞ্চল, ট্রান্সকারাকোরাম অ্যান্ড ডেনচক অঞ্চল। ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ কাশ্মীরের ভারতভুক্তি নিয়ে প্রথমে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ কাশ্মীরের ভারতভুক্তি নিয়ে প্রথমে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকার অজুহাতে পাকিস্তান কাশ্মীরকে অন্তর্ভুক্ত করার জন্য বল প্রয়োগ নীতি গ্রহণ করেন। 1947 সালের 22 অক্টোবর পাকিস্তানের মদতে পাঠান উপজাতিরা কাশ্মীর আক্রমণ করে। মহারাজা এই আক্রমণ প্রতিরোধে ভারতের সাহায্য প্রার্থনা করেন। 26 অক্টোবর হরি সিং ভারত ভুক্তি দলিলে সই করে। তাহলে 1947 সালের 22 অক্টোবর পাকিস্তানের মদতে পাঠান উপজাতিরা কাশ্মীর আক্রমণ করে। মহারাজা এই আক্রমণ প্রতিরোধে ভারতের সাহায্য প্রার্থনা করেন। 26 অক্টোবর হরি সিং ভারত ভুক্তি দলিলে সই করে আনুষ্ঠানিকভাবে ভারত ইউনিয়নে যোগ দেয়। তাহলে 26 অক্টোবর হরি সিং ভারত ভুক্তি দলিলে সই করে আনুষ্ঠানিকভাবে ভারত ইউনিয়নে যোগ দেয়। ভারতীয় সামরিক বাহিনীর বিমানযোগে ভারতীয় সামরিক বাহিনী বিমানযোগে শ্রীনগরে অভিযান করে আক্রমণকারীদের বিতাড়িত করে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতীয় সামরিক বাহিনী বিমানযোগে শ্রীনগর অভিযান করে আক্রমণকারীদের বিতাড়িত করে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে অভিযোগ করেন যে কাশ্মীর বৈধভাবে ভারতে যোগ দিলেও পাকিস্তান কাশ্মীর আক্রমণ চালাচ্ছে। তাহলে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে অভিযোগ করেন যে কাশ্মীর বৈধভাবে ভারতে যোগ দিলেও পাকিস্তান কাশ্মীর আক্রমণ চালাচ্ছে। নিরাপত্তা পরিষদ যুদ্ধ বিরতি ঘোষণা করে। এই যুদ্ধ বিরতির ঘোষণা হলেও বর্তমানকাল পর্যন্ত কাশ্মীর ভারত পাকিস্তান চীনের মধ্যে সমস্যা হিসেবে থেকে গেছে। তাহলে নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতি ঘোষণা হলেও বর্তমানকালে কাশ্মীর ভারত পাকিস্তান চীনের মধ্যে সমস্যা হিসেবে থেকে গেছে। তাহলে আজ দশম শ্রেণী 2026 পশ্চিমবঙ্গ বোর্ডের ইতিহাস নিয়ে এই পর্যন্ত আলোচনা করলাম। ভবিষ্যতে আরও বিভিন্ন বিষয়ভিত্তিক তথ্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল মন্ডল অনলাইন ক্লাসেসের মাধ্যমে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কারণ সাবস্ক্রাইব বা লাইক করতে কোনো পয়সা লাগে না, কিন্তু তোমাদের সাবস্ক্রিপশান আমার পাশে থাকার বার্তা দিয়ে আমাকে মোটিভেট এবং ইন্সপায়ার করবে। তাহলে আমি নতুন আলোচনার জন্য মনের বল পাবো এবং তা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। ধন্যবাদ।